আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম স্যার, শোনা যাচ্ছে আপনাকে? রেকর্ড করবে কে? স্যার স্বাগত তো নেই, অন্য কেউ রেকর্ড করবে? অন্য কেউ রেকর্ড করতে চাও কিনা? মধ্যে মধ্যে কি অন্য কেউ রেকর্ড করতে চাও? স্যার রোজ 5 করি। ঠিক আছে, অসুবিধা নেই। Recording in progress. আমি শুরু করছি। কম্পোজিটের প্রপার্টি গুলো পড়েছি আমি তোমাদেরকে গত 3টা ক্লাসে। স্ট্রেংথ, টাফনেস, স্ট্যাটিক প্রপার্টি, ইমপ্যাক্ট প্রপার্টি, এগুলো পড়া হয়ে গেছে। আজকে আমি দেখো, এটা আরেকটা বইয়ের, বইটার কপি আসলে এখানে দেওয়া আছে। স্যার এটা কি আমরা টিমসে দিয়েছিলেন? হ্যাঁ, টিমসে দিয়েছি, সবই তো দিয়েছি। টিমসে আমি আমার যেটা মনে পড়ে আমি তো দিয়েছি। আমি আমি স্যার এ পার্টটা খুঁজে পাইনি। এটা স্যার কোন হেডিং এর আন্ডারে আছে? এটা হচ্ছে একটা কম্পোজিট ম্যাটেরিয়ালস, একটা বইয়ের নাম তো তুমি দেখতে পাচ্ছ না। তো না থাকলে, যদি না থাকে আমি দিয়ে দিব আর কি। মানে এটা তো আলাদা অন্য একটা বই, যেখান থেকে আমি পড়েছি সিএমসি পিএমসি, ওই বইটার একটা কপি আর কি। তো আমি না দিলে আমি দিয়ে দিব আজকে, যদি আমি আমার তো মনে পড়ে আমি দিয়েছি আর কি। যদি আমি না দিয়ে থাকি আমি আবার দিয়ে দিব আর কি, তোমার যদি না স্যার আমিও তাহলে আবার চেক করে নেব। ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি পড়া শুরু করি। আর দেখো, আজকে যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে যে কম্পোজিটের টেস্টিং এর ইন্সপেকশন। কম্পোজিট যদি প্রপার্টি জানতে হয় তাহলে কি কি ধরনের টেস্ট করা যায় সেগুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়া হচ্ছে। কম্পোজিটের মধ্যে কি ম্যাট্রিক্স আছে, এনফোর্সমেন্টও আছে, কাজে ওভারঅল কম্পোজিটের প্রপার্টিও মেজার করা দরকার। কখনো কখনো আবার কি আলাদা করে এনফোর্সমেন্টের প্রপার্টি বা ম্যাট্রিক্সের প্রপার্টিও জানা দরকার আর কি। রেইনফোর্সমেন্ট হিসেবে যেগুলো ইউজ হয়, ফাইবার, তারপরে পার্টিকেল, হুইস্কার, এগুলো আর কি। তো এগুলোর তো টেস্টিং দরকার আছে। তো প্রথম দেখো, রেইনফোর্সমেন্টের মধ্যে কেমিক্যাল টেস্ট করা দরকার, যে রেইনফোর্সমেন্ট গুলো কি দিয়ে তৈরি সেগুলো একটু জানা দরকার আছে আর কি। তো যদি কেমিক্যাল কম্পোজিশন জানতে হয় তাহলে তোমাদের কি কোনো টেকনিক জানা আছে যে কোনো ভাবে করা যায় কম্পোজিশন? তোমরা কি জানো বা কোনো মেশিন কি দেখেছো এই পর্যন্ত কেমিক্যাল অ্যানালাইসিস করার জন্য? কেমিক্যাল অ্যানালিসিসের জন্য এটা মেইনলি যদি অর্গানিক হয় তবে তবে প্রবাবলি এফটিআইআর করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু এপিআর থেকে তো তোমার অ্যানালাইসিস মানে মেন বন্ডিং গুলো দেখা যায়, কিন্তু কি ওভারঅল কম্পোজিশন কি জানা যায়? ওভারঅল কম্পোজিশন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো এগুলো কি স্যার অ্যাকচুয়ালি খুব একটা মিনিংফুল হবে পলিমারের জন্য? কেননা পলিমারের পক্ষে তো রেশিও গুলো এখন কোন কোন ক্ষেত্রে হ্যাঁ মিনিংফুল নাই, কিন্তু কোন কোন, এটা শুধু পলিমার না তো, এটা তো তোমার বলতেছে হচ্ছে রেইনফোর্সমেন্ট সবসময় পলিমারও না, অন্য ধরনের রেইনফোর্সমেন্টও থাকে। সেক্ষেত্রে অপটিক্যাল এমিশন স্পেকট্রোস্কোপি, ওইএস। হ্যাঁ, তো ওইএস আসলে করা যেতে পারে। তো ওইএস করা হয়। দেখো এখানে আরেকটা, এটাও মানে ওইএস ঠিক না, কিন্তু কাছাকাছি একটা মেশিন আর কি। এখানে যেটা বলছি ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, ইএস, ইএসসি, এটার নাম হচ্ছে ওএস বলতেছে না, কিন্তু এটা এটা আমি যেটা ধারণা করতেছি এটা আসলে ওএসসি অন্য একটা নামে বলতেছে আর কি। তবে এখানে কিন্তু যে হাইড্রোজেন হিলিয়াম, ওএসসি কিন্তু হাইড্রোজেন পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেন হিলিয়াম পাওয়া যাবে না। এটা তাহলে তাহলে এরকমই একটা টেকনিক আর কি। এটাও ভ্যাকুয়ামে করতে হয়, এটা অনেক রিলায়েবল। এখান থেকে তো এই মেশিনটার মাধ্যমেও সারফেস অ্যানালিসিস করা যায়। তো আমার ধারণা যে ওএস এর মাধ্যমেও করা যেতে পারে আর কি। তোমরা কি এক্সআরএফ নাম শুনছো? এক্সআরএফ কি সরি স্যার কি তোমাদের পড়াচ্ছে? এক্সআরএফ বলছে কিছু? জি এক্সআরএফ, জি, এক্সট্রা এক্সট্রা ফ্লোরোস্কোপি বা হ্যাঁ, এক্সট্রা ফ্লোরোসেন্স সেখানেও স্পেকট্রোস্কোপি। কিন্তু কেমিক্যাল কম্পোজিশন জানা যায়। সেখানেও যে হাইড্রোজেন মনে হয় পারা যায় না বোধহয়, আমার যেটা মনে পড়ছে আর কি। তো এইখানে এই বইটাতে ইএসসি এর কথা বলছে, তার মানে ওএস দিয়ে আমাদের আমাদের ডিপার্টমেন্টে ওএস মেশিনটা ওএস আছে, ওইটা দিয়ে মনে করা যেতে পারে আর কি। তো এরপরে দেখো বলছে যে এনফোর্সমেন্টে অনেক সময় সাইজিং কন্টেন্ট জানা দরকার। সাইজিং, এই জিনিসটা কি তোমাদের কি পরিচিত? কোথাও কি শুনেছো সাইজিং কি জিনিস? রিইনফোর্সমেন্টের সাইজিং খুব সম্ভবত একটা জায়গায় বলা হয়েছিল যে রিইনফোর্সমেন্ট ফাইবার গুলো যাতে ক্র্যাক না করে এজন্য তাদের গায়ে একটা থিন একটা কোটিং কোটিন, দেওয়া পাতলা হয়। কোটিন দেওয়া হয়। তো শুধু ক্র্যাকের জন্যই না, মনে করো যে যদি কম্পোজিট বানায় অনেক সময় অ্যাডিশন ভালো করার জন্য দেওয়া হয়। অনেক সময় ধরো ফাইবার দিয়ে, যেমন টেক্সটাইলে বা যেখানে গার্মেন্টস, সেখানে ফাইবারে কিন্তু পলিমার ফাইবারের অনেক বেশি অ্যাপ্লিকেশন। তারা যে তোমাদের যে আমরা যে কাপড় চোপড় পরি, গার্মেন্টস এর কাপড়গুলো পরি, সেগুলো তো সব তো ফাইবার দিয়েই তৈরি।
সেই ফাইবার গুলো দিয়ে যখন তোমার ক্লথ কাপড় বানানো হয় তখন তো দেখি অনেক কি টুইস্টিং করা হয়, বেন্ডিং করা হয়। তো এই সময়গুলোতে যেন ফাইবার গুলো ক্র্যাক না করে যায়, এই জন্য অনেক সময় ফাইবারের বা রিইনফোর্সমেন্টের গায়ে সাইজিং দেওয়া হয়, বিভিন্ন ধরনের সাইজিং দেওয়া হতে পারে। এখন কতটুকু এই কোন ফাইবারে কতটুকু সাইজিং আছে এটা অনেক সময় জানার দরকার হলেও হতে পারে। সেই ক্ষেত্রে সেই জন্য সাইজিং কন্টেন্টটা একটু জানা দরকার। কিভাবে করে যে তুমি প্রথমে সাইজ সহ একটা ফাইবারের ওয়েট নিয়ে নেয় আর কি, তারপরে কোনো না কোনো ভাবে সলিউশনের মধ্যে ডিপ করে দেখা যায় যে ফাইবারটাকে দূর করে তারপরে তখন কি থাকবে ফাইবার সরি সাইজটাকে দূর করে ফেলা কেমিক্যালের মধ্যে ডিপ করা করে তারপরে ফাইবার থেকে ফাইবার ওয়েট নেওয়া হয়, তো টোটাল ওয়েট থেকে তখন সাইজিং এর ওয়েটটা বের করে ফেলা যায় আর কি। আরেকটা বার বলছে অনেক সময় পায়োলাইসিস করেও সাইজিং এর মানে পায়োলাইসিস করলে দেখা যায় সাইজিংটা চলে যায়, ফাইবারটা থাকে, তখন ফাইবারের ওয়েট নিয়ে নেওয়া হয় আর কি। মানে জাস্ট এই জিনিসটা খুব সহজ, ফাইবার সহ সাইজ সহ ফাইবারের ওয়েট নেয়, সাইজটাকে দূর করে পরে ফাইবারের ওয়েট নেয়, তো সেখান থেকে সাইজিং এর ওয়েটটা পেয়ে যাওয়া যায় আর কি। এইভাবে অনেক সময় সাইজিং যদি ফাইবারের সাইজিং দেওয়া হয়ে থাকে সেটা পার্সেন্টেজ জানা হয় আর কি। এরপরে ইনফরমেশন যে ফিজিক্যাল টেস্টের কথা বলতে প্রথমে ডেনসিটি, তো বলছে কি আর্কিমিডিস সূত্র দিয়ে ডেনসিটি বের করা যায়, এটা তো তোমরা জানোই যে কিভাবে করতে হয়। অনেক সময় ওয়েট পার ইউনিট লেন্থ বের করা হয়, যে ফাইবারের লেন্থ না হয় ওয়েট নেওয়া হয়, সেখান থেকে ওয়েট পার লেন্থ বের করে ফেলা হয়। তো ফাইবারের ডায়ামিটার জানা অনেক সময় দরকার আছে। ডায়ামিটার একটা যেটা বলছে যে মাইক্রোস্কোপি দিয়ে, মাইক্রোস্কোপের ভিতরে যদি ফিলামেন্ট বা ফাইবারটা দেখা হয় তাহলে অনেক সময় সেখান থেকে ডায়ামিটার বের করা যায়। আরেকটা ওয়ে বলছে যে ডেনসিটির মাধ্যমে, যদি ডেনসিটি জানা থাকে কোনো ফাইবারের সেখান থেকে দেখো ডায়ামিটার বের করা যায় আর কি। যদি ফাইবারের মাস জানা থাকে, যদি ফাইবারের লেন্থ জানা থাকে আর ফাইবার ডেন্সিটি জানা থাকে, সেখান থেকে ডি ডায়ামিটার বের করে ফেলা যায়। আচ্ছা, আরেকটা ইলেকট্রিক্যাল প্রপার্টি অনেক সময় জানা দরকার আছে, কন্ডাক্টিভিটি। তো কন্ডাক্টিভিটি ফাইবার কন্ডাক্টিভ কি মনে হয় জেনারেলি? জেনারেলি তো স্যার নন কন্ডাক্টিভই হওয়ার কথা, কারণ পলিমার বা আসলে কন্ডাক্টিভ না, তাহলে যেটা করে কি রেজিস্ট্যান্স বের করে আর কি। রেজিস্ট্যান্স প্রবের মাধ্যমে রেজিস্ট্যান্স বের করে। তো অনেকগুলো ফাইবার লেন্থ না হয়, ফাইবারের বিভিন্ন লেন্থ নিয়ে প্রত্যেকটা লেন্থের এগেইনস্টে একটা রেজিস্ট্যান্স প্রব আছে, প্রব দিয়ে রেজিস্ট্যান্স বের করা যায় আর কি। তারপরে এক্স অ্যাক্সিসে ফাইবার লেন্থ না হয়, ওয়াই অ্যাক্সিসে রেজিস্ট্যান্স না হয়, সেই যে একটা কার্ভ ড্র করলে কার্ভের যে স্লোপটা সেটা হচ্ছে রেজিস্টিভিটি। মেইনলি আসলে গ্যারেটিক রেজিস্টিভিটি মাপা হয়, কারণ কি বেশিরভাগ রিইনফোর্সমেন্টই আসলে গ্যারেটিক্যাল রেজিস্ট্যান্স, সেটা আসলে কন্ডাক্টিভ না। এখানে কন্ডাক্টিভ বলছে কারণ জাস্ট অপোজিট আর কি, কন্ডাক্টিভিটি অপোজিট হচ্ছে রেজিস্টিভিটি। তো থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্টও বের করা হয়, সেটা বলা যায় ইউজুয়াল যে মেথডগুলো দিয়ে করা যায় সেগুলো দিয়ে করা যেতে পারে আর কি। এরপর দেখো মেকানিক্যাল টেস্টের কথা বলছে ফাইবারের। তো ফাইবারের মেকানিক্যাল টেস্ট কি করা যাবে, তোমাদের কি ধারণা? তোমরা তো ইউটিএম, তোমরা কি টেস্ট দেখছো কখনো? জি স্যার। হ্যাঁ, কোন মেশিন, আমাদের ডিপার্টমেন্টে কোন মেশিনটা দেখেছো, বড়টা না ছোটটা? মনে আছে যে কোন মেশিনটা দেখেছো? আমরা বেশ কয়েকটা জায়গায় ইউটিএম দেখেছি, মেশিন শপের কোনায় কোনায় যে একটা হ্যাঁ, মানে পুরনো ইউটিএম আছে ক্যাপাসিটি ওখানে কত ছিল? দেখেছি। তোমরা কোন ইয়ারে দেখেছো? আমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার। তাহলে তখন কি বড় মেশিনটা আসে নাই? আমাদের একটা বড় মেশিন যেটা সেটা মনে দেখো নাই, তাহলে বাম দিকে একটা রুমের ভিতরে ঢুকে দেখেছিলাম মনে হয়, তাই না? তো বোঝা যায়। বাম দিকে ভেতরের দিকে। হ্যাঁ, তো সেখানে দুইটা মেশিন আছে, একটা বড় একটা ছোট, কোনটা দেখেছিল? ক্যাপাসিটি কমেরটা না বড় বেশিটা, ইনস্ট্রন নাকি শিমারজু, কোনটা? ডান দিকে একটা আছে ক্যাপাসিটি কম আর বাম দিকে একটা, ওই রুমের ভিতরে দুইটা ইউটিএম আছে আর কি। ডান দিকেরটা হচ্ছে ক্যাপাসিটি একটু কম আর বাম দিকেরটায় ক্যাপাসিটি বেশি। যে যে বড় যে মেশিনটা পড়ে যেটা কি টেস্ট করেছিলা, মেটাল নাকি? মেটালের দেখেছিলা? জি স্যার, মেটাল। হ্যাঁ, তাহলে মানে বাম দিকেরটা ক্যাপাসিটি একটু বেশি, আর ডান দিকে আরেকটা মেশিন আছে ওটা ক্যাপাসিটি কম আর কি। এখন ফাইবার তো খুবই চিকন, তাই না? তাহলে তো বড় মেশিন দিয়ে তো করা যাবে না। ওটাতে ডান দিকে যে মেশিনটা আছে সেই মেশিনটা ইউজ করে আমরা করতে পারি, আমি করছি আর কি আগে, বা করি সাধারণত। তো ফাইবারকে যেটা করতে হয়, সিস্টেমটা একই, দুই পাশ থেকে তো গ্রিপ করতে হবে টেনসাইল টেস্ট করতে গেলে। গ্রিপের সময় যেটা করা হয় যে দুই পাশে, এখানে দেখানো হয়েছে দেখো, ফাইবারের চিকন ফাইবার নিয়ে ফাইবারের দুই পাশে হচ্ছে একটা কাগজ, মানে ওটাকে গ্রিপ করার জন্য কাগজ লাগিয়ে দেওয়া হয়। এই অংশ যে গ্রিপিং অংশটা, এটা হচ্ছে তোমাকে তখন কি হোল্ডারের সাথে লাগিয়ে দেওয়া হয় দুই পাশে, এই পাশে আর এই পাশে। তারপরে দুই পাশ থেকে যে দেখা যায় এরকম আর কি, তারপরে দুই পাশ থেকে টান দেওয়া হয়। এরপর ইউজুয়াল ওয়েতে যেভাবে তোমরা মেটালের ডাটা নিয়েছো, স্ট্রেস স্ট্রেন গ্রাফ প্লট করলে সেখান থেকে টেনসাইল প্রপার্টি পাওয়া যায় ফাইবারের আর কি। আচ্ছা, ম্যাট্রিক্স টেস্টিং এর কথা বলছি। ম্যাট্রিক্স যেহেতু কমনলি কি হয়, পলিমার হয়, মেটাল সিরামিক এগুলোই হয়। এগুলো তো তোমরা যেভাবে করতে হয় নরমালি ইউজুয়ালি মেটালের যে টেস্ট গুলো করা, বা সিরামিক হয় সিরামিক যে টেস্ট গুলো, সেগুলো দিয়ে করা যাবে। আচ্ছা, পলিমার টেস্ট কি তোমরা এখনো দেখেছো নাকি? এখনো মানে ল্যাবে তোমাদের বা কি বলছে, সুদীপ্ত স্যার কি বলছে কিছু পলিমার বা কম্পোজিটের?
উনি উনি জাস্ট কয়েকটা ছোটখাটো মেকানিক্যাল টেস্ট দিয়েছেন, যেমন শোর ডিউরোমিটার বা হার্ডনেস দেখিয়েছে, এরপরে কি দেখালো, তারপরে কি আর কি কি দেখিয়েছে? থার্মাল প্রপার্টি দেখিয়েছে, তোমার টিজিএ ডিএসসি এগুলো বলেছে? এখানে জাস্ট জাস্ট টেস্টিং এর সময় কি প্রসিডিওর করতে হয় সেগুলো দেখিয়েছেন, আর কার্ভ দেখিয়েছেন, মানে পুরো প্রসেসটার মধ্যে জাস্ট সিম্পলি স্কিম ওভার করে গেছেন। ঠিক আছে, কিন্তু এরপরে কি হার্ডনেস তো দেখালো, তারপরে কি কি মানে ওর তো অনেক কিছু দেখানোর কথা, এরপর তো মেকানিক্যাল প্রপার্টি একসময় দেখাবে, টেনসাইল টেস্ট দেখাবে, প্রমাণে দেখায়নি। এখনো টেনসাইল টেস্ট দেখাননি, মেকানিক্যাল মেকানিক্যাল প্রপার্টির মধ্যে জাস্ট এই হার্ডনেসটাই হয়েছে, আর ওদিকে আমরা থার্মাল প্রপার্টি গুলো দেখেছে মনে হয়। এরপরে ক্লাসে হয়তো তোমাদেরকে টেনসাইল ফ্লেক্সার এগুলো দেখাবে আর কি। আচ্ছা, এরপরে দেখো কম্পোজিটের টেস্টিং। কম্পোজিটের তো অবশ্যই প্রপার্টি জানতে টেস্ট তো করতেই হবে, তো কম্পোজিটের টেনসাইল টেস্ট তো করাই যায়। তোমরা মিটালে যেটা করেছিল সেখানে স্যাম্পলের শেপটা কেমন ছিল? এরকম ছিল, এরকম বা এরকম ছিল, মনে আছে? এই ধরনের ছিল, এরকম ডগবন শেপ, জেনারেলি এরকম ডগবন শেপ, হ্যাঁ এটাকে ডগবন বলে, ডাম্বেল শেপও বলে। এই শেপের জেনারেলি স্যাম্পল কাটতে হয়, তো এটা ডাইমেনশন তো ভিন্ন ভিন্ন হবে, তোমার ম্যাটেরিয়াল ডিফারেন্ট করলেও কিন্তু ডিফারেন্ট শেপের হয়। মানে আবার অনেকগুলো স্ট্যান্ডার্ডও আছে, এসটিএম স্ট্যান্ডার্ড আছে, ডিন আছে, তো কোন স্ট্যান্ডার্ড ইউজ করবা সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই সাইজগুলো ডিফারেন্ট হবে। জেনারেলি শেপটা এরকম ডগবন শেপ হয়, যদি টেনসাইল টেস্ট করতে হয় এরকম হয়, মানে বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার ডাইমেনশন গুলো চেঞ্জ হবে, থিকনেস অনুযায়ী ডাইমেনশনের সময় চেঞ্জ হয়, কিন্তু ডাইমেনশনটা জেনারেলি টেনসাইল টেস্ট করতে গেলে এরকম ডগবন শেপেরই থাকে। তারপরে কি করতে হবে আর বলছিলাম, তোমার মেটালের তো করেছো একই রকমই আর কি। আচ্ছা, কম্প্রেশন টেস্ট কি তোমরা করেছো কখনো? জি স্যার, অনেক ক্ষেত্রে ব্রিক বা সিরামিকের আমরা কম্প্রেশন টেস্ট জেনারেলি ব্রিক বা সিরামিকের কম্প্রেশন করে, তবে অন্যান্য কম্পোজিটের কম্প্রেশন করা যাবে না, তারা করা যায়। জেনারেল কম্পোজিশন যদি করতে হয় তাহলে হয় তোমাকে সিলিন্ড্রিক্যাল স্যাম্পল নিতে হয়, যে স্পেসিমেন নিতে হয় সিলিন্ড্রিক্যাল হয়, কখনো কনিকা বা ওয়েজ শেপেরও হয়। যেটা কম্পোজিটের জন্য করা যেতে পারে, কিন্তু জেনারেলি সিরামিক হলে বেশি করে, অন্যান্য পলিমার বা মেটাল কম্পোজিটের কম্প্রেশন পলিমার তো জেনারেলি করেই না, বলতে গেলে কম্প্রেশন খুব বেশি করা হয় না। সিরামিক বা মেটাল হলে আসলে করা যেতে পারে, কি জন্য খুব বেশি কিছু বলা হয়নি। ফ্লেক্সার টেস্ট তো তোমরা করছো বোধহয়, ফ্লেক্সা কি করছো মেটালের? বেন্ড ফ্লেক্সা মানে বেন্ড টেস্ট কি করছো? না স্যার, আমরা এরকম জাস্ট এখানে কম্পোজিট দেখানো হচ্ছে, কিন্তু কি মেটালের কারণে নাই ফ্লেক্সা বেন্ড টেস্ট? আমরা বেন্ড টেস্ট করছি, জাস্ট ক্র্যাক অ্যাপিয়ার হয় কিনা সেটা, কিন্তু আমরা এতে কোনো ন্যুমেরিক্যাল ডেটা নেই। আচ্ছা, তাহলে সেখানে তো বেন্ড টেস্ট 3 পয়েন্ট বেন্ড টেস্ট আছে, 4 পয়েন্ট আছে, এটা তো বোধহয় জানো। পড়েছি, তবে নিজেরা দেখিনি। করনি। আচ্ছা, এখানে দেখো ছবি দেখানো, এখানে যে 3টা ছবি দেখানো হয়েছে সবগুলো 3 পয়েন্ট, মানে দেখো উপর থেকে স্যাম্পল উপর থেকে লোড দিচ্ছে, আর 2টা সাপোর্ট নিচে আছে, এটাকে 3 পয়েন্ট বেন্ড বলে। এখানে সবগুলো 3 পয়েন্ট বেন্ডই দেখাচ্ছে, আর 4 পয়েন্ট বেন্ডও আছে, সেখানে হলে কি সেখানে 2টা লোড থাকবে, 2টা সাপোর্ট থাকবে। আর যেখানে 3 পয়েন্ট বেন্ড সেখানে 3টা পয়েন্ট থাকে, একটা থেকে মাঝখান থেকে লোড দেওয়া হয়, নিচে দুই পাশে সাপোর্ট দিয়ে দেওয়া হয়। তো এখানে স্যাম্পলটা রেখে সাপোর্ট দিয়ে উপর থেকে লোড দেওয়া হয়, লোড দিলে দেখা যাচ্ছে স্যাম্পলটা বেন্ড হয়ে যায়। হ্যাঁ, তো এখন এই পলিমার বা আমি তোমাদের মনে হয় স্যার পলিমার কম্পোজিটের দেখাবে, তো পলিমার কম্পোজিট যদি বেন্ড টেস্ট করো সেখানে কিছু ইকুয়েশন আছে, এই ডাটাগুলো দেওয়া হয়, দেখো এখানে থিকনেস, হাইট, এরপরে লোড, এই ডাটাগুলো বসালে ফ্লেক্সার, এটা তো ফ্লেক্সার বলে বেন্ড বলে, তো ফ্লেক্সার স্ট্রেংথ, ফ্লেক্সার মডুলাস বের করার জন্য ইকুয়েশন আছে, ইকুয়েশনে ভ্যালুগুলো বসালেই তখন ফ্লেক্সার প্রপার্টি গুলো বের করে ফেলা যায়। তো সেটআপ গুলো এরকম যে তুমি যেহেতু ফাইবার কম্পোজিটের ক্ষেত্রে কি ফাইবার তো থাকবেই ম্যাট্রিক্সের মধ্যে, এখানে যে ছবিগুলো দেখানো হচ্ছে সবগুলো কি লং ফাইবার। দেখো এইটা দেওয়া হচ্ছে কোথায়, লোটা দেওয়া হচ্ছে কি ফাইবারের পারপেন্ডিকুলারে। এখানে আবার কোন কোন দিক থেকে দেওয়া হচ্ছে বলো দেখি, এখানে ফাইবারের কোন ডিরেকশনে? বি নম্বরে ফাইবারের প্যারালালে আছে। সি নম্বরেও স্যার ফাইবারের পারপেন্ডিকুলারে। ঠিক আছে, তাহলে এরকম জেনারেলি যদি লং ফাইবার হয় তাহলে যে কোন ডিরেকশনে করা হয়, বা আসলে করা হয় মানে করা যেতে পারে, প্রপার্টি কিন্তু ভিন্ন ভিন্ন হবে। আবার শর্ট ফাইবার কম্পোজিট হলো এইভাবে করা হয় আর কি। আর এখানে দেখো দুইটা, যদি 3 পয়েন্ট হয় তাহলে তো দুইটা সাপোর্টের মাঝখানে একটা ডিসটেন্স থাকে, এটা বলে স্প্যান লেন্থ। স্প্যান লেন্থ তো ভ্যারি করা হয় যে থিকনেস কেমন, যদি স্যাম্পলের থিকনেস চেঞ্জ হয় তাহলে স্প্যান লেন্থ চেঞ্জ হয় আর কি। এই বইতে একটু বলছে যে তোমাদের যদি ল্যামিনেট কম্পোজিট হয় সেক্ষেত্রে থিকনেসের সাথে স্প্যান লেন্থের রেশিও জেনারেলি 32:1 হয় ধরা হয়। যদি শর্ট ফাইবার কম্পোজিট হয় সেক্ষেত্রে এই রেশিওটা হচ্ছে 16:1।
আবার ভিন্ন ভিন্ন স্ট্যান্ডার্ডে ভিন্ন ভিন্ন রকম আছে, এটা তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী থিকনেস তারপরে সাইজ এগুলো ভ্যারি করতে হয়। সিস্টেমটা এরকম 3 পয়েন্ট হলে এরকম উপর থেকে লোড, দুই পাশ নিচে দুই পাশ দুটো পয়েন্ট থেকে সাপোর্ট এরকম হবে আর কি। এরপরে দেখো শেয়ার টেস্ট অনেক সময় করা হয় কম্পোজিটের, ছবিটা দেখানো হয়েছে কিন্তু কালোটা হচ্ছে কম্পোজিট। শেয়ার টেস্ট করার জন্য কি করা হয়, দুই পাশে একটা ভি নচ করে নেওয়া হয়। তোমার মানে ইমপ্যাক্ট টেস্ট কোথায় দেখছো নাকি? জি স্যার। ইমপ্যাক্ট টেস্ট কি তোমরা দেখছো মেটালের? জি স্যার। সেখানে কি সেখানে নচটা কয় দিকে ছিল, নচ করা ছিল কি? জি স্যার। এক কয় সাইডে নচ ছিল? এক সাইডে? এটা স্যার ঠিক বলতে পারবো না। এখন তোমরা দেখো তোমাদের ইমপ্যাক্ট টেস্ট আবার দুই ধরনের হয় জেনারেলি, আইজট আর চারপি। এটা কি মনে আছে? আইজট না চারপি? মনে 4P দেখানো হয়েছিল। কারো কি মনে পড়ে যে তোমরা যে স্যাম্পলটা ইউজ করেছিলে সেখানে তো অবশ্যই একটা নচ করা ছিল, নচটা কোন দিকে ছিল মনে আছে? লোড যে দিক থেকে লোড তার কোন দিকে ছিল? লোডের দিকে ছিল নচটা নাকি লোডের অপোজিটে? মনে নাই? মনে হয় 4P টেস্ট করছিল। 4P টেস্ট করলে যেদিক থেকে লোডটা আসে ধরো এই যে, আচ্ছা ইমপ্যাক্ট টেস্টে একদিকে ভি নচ করা হয়, এখানে যেমন দুই দিকে নচ করা হয়েছে, ইমপ্যাক্ট একদিকে নচ করা হয়। এটা ভি নচ করা হয় কিন্তু এক পাশে। এটা শেয়ার টেস্ট, কিন্তু ইমপ্যাক্ট টেস্টে একদিকে নচ করা হয়। আমি জাস্ট বলতেছি আর কি। ইমপ্যাক্ট টেস্ট দুই ধরনের, 4P আর আইজট। তোমরা মনে 4P করতে? জি স্যার, আমাদের বোধহয় 4P করা 4P তে হচ্ছে তোমার যেদিকে লোড তার এই যে নচটা একদিকে, তো নচটা লোডের অপোজিটে থাকে, সেটা হচ্ছে 4P। আইজট টেস্টে যেদিকে নচ সেদিকেই হচ্ছে তোমার লোড দেওয়া হয়। তোমরা মনে 4P করছিল। তো এখানে শেয়ার টেস্ট করতেছে, এখানে কি করতেছে, এখানে যেহেতু দুই পাশ থেকে লোড দেওয়া হবে এই জন্য কম্পোজিটটা দুই দিকে একটা করে নচ করা হয়। তারপরে একটা ম্যানিফোল্ড যেখানে কি দুই পাশ থেকে লোড দেওয়া হবে, এই ধরনের ম্যানিফোল্ডে কম্পোজিটর সেট করে দুই পাশ থেকে এই ম্যানিফোল্ডের মাধ্যমে এই পাশ থেকে লোড দেয়, এই অংশটা তো এই পাশ থেকে, তাহলে কি হবে, এখানে শেয়ার হবে আর কি। এইভাবে এই ধরনের সেটআপে লোড দিলে দেখা যায় কি কম্পোজিটটা শেয়ার হয়, সেখান থেকে শেয়ার টেস্ট, শেয়ার প্রপার্টি গুলো মেজার করে ফেলা হয়। আচ্ছা, এরপরে দেখো বলছে যে ইন্টারফেসিয়াল শেয়ার স্ট্রেংথ টেস্ট। ইন্টারফেসিয়াল শেয়ার যদি জানতে কি ইন্টারফেসিয়াল শেয়ার স্ট্রেংথ কত সেটা জানার জন্য দেখো সেটআপটা এরকম দেখানো হয়েছে যে একটা ম্যাট্রিক্স মধ্যে একটা ফাইবার আছে। প্রথমটা বলছে ফাইবার পুল আউট টেস্ট। দেখো এই সাধারণ অংশ ম্যাট্রিক্স, তার মধ্যে একটা ফাইবার আছে, ফাইবারের কিছু অংশ বের হয়ে আছে। এরকম একটা কম্পোজিট নিয়ে কি করবে, এখান থেকে এটাকে গ্রিপ, ম্যাট্রিক্সটাকে গ্রিপ করা হবে আর এক পাশ থেকে টান দেওয়া হবে। টান দিলে কি হবে, ফাইবারটা আস্তে 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 কি বের হয়ে আসবে। যেহেতু এখানে বের হওয়ার সময় কি হবে, যে এই অংশ, যে অংশটা কম্পোজিটের ভিতরে আছে সেখানে কি এটা ম্যাট্রিক্স আর ফাইবার ইন্টারফেসে কি শেয়ার ফোর্স কাজ করবে। এখান থেকে এই যে লোড আর ডিসপ্লেসমেন্ট সেটা প্লট করে এখান থেকে শেয়ার স্ট্রেসটা বের করে ফেলা যায়, ইন্টারফেসিয়াল শেয়ার স্ট্রেসটা বের করে ফেলা। এরপরে যেটা বলছে যে কম্প্রেশন টেস্ট করেও কিন্তু অনেক সময় ইন্টারফেসিয়াল শেয়ার স্ট্রেন্থ বের করা যায়। কম্পোজিট কম্প্রেশন টেস্টের জন্য দেখো সেটআপটা হচ্ছে এরকম। এখানে কি বলছে, একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের ভিতরে একটা ফাইবার আছে। দেখো এই যে কালো অংশটা হচ্ছে ফাইবার, এখানে কি করবে, দুই পাশ থেকে কম্প্রেশন লোড দিবে। লোড দিলে একসময় কি হবে, যে ফাইবারটা কি হবে, ডিবন্ড হয়ে যাবে। যে জায়গায় আছে সেই জায়গা থেকে সে খুলে চলে যাবে, বা সেই জায়গা থেকে সে কি অন্য জায়গায় সরে যাবে। কত লোড দিলে এই ডিবন্ডিংটা হচ্ছে সেই লোডটা মেজার করতে হবে। সেটা মেজার করতে গেলে ম্যাট্রিক্সটা কেমন হওয়া দরকার, কখন ডিবন্ডিং হচ্ছে সেই জিনিসটা বুঝতে হবে। ম্যাট্রিক্সটা একটু উইক আর কিছুটা ডাক্টাইল হওয়া দরকার। সেটা হবে, কিন্তু এটা দেখতে কেমন হতে হবে, মানে তোমাকে তো বুঝতে হবে যে কখন ডিবন্ডিং হচ্ছে। তাহলে কি এটা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে ম্যাট্রিক্সটা, যাতে কি তুমি যখন লোড দিচ্ছ তোমার ফাইবারটা ডিবন্ডিং হচ্ছে কিনা তোমাকে দেখতে হবে। কাজে এই ধরনের টেস্ট করতে হলে অবশ্যই ম্যাট্রিক্সটা কি ট্রান্সপারেন্ট হতে হবে। তাহলে যেই লোডটাতে ডিবন্ডিং হবে সেই লোডটা নিতে হবে। তারপরে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে যে 2.5 সিগমা সি, মানে ওই লোডটাকে 2.5 দিয়ে গুণ করলে তখন ইন্টারফেসিয়াল শেয়ার স্ট্রেন্থ বের হয়ে আসবে। আচ্ছা, এরপরে আবার বলছে যে ইন্টারফেসিয়াল শেয়ার স্ট্রেন্থ হার্ডনেস টেস্টের মাধ্যমেও অনেক সময় বের করা হয়। তোমরা কি কোনো হার্ডনেস টেস্ট করেছো এই পর্যন্ত মেটালের? আর রকওয়েল তো করেছো নাকি হার্ডনেস মেটালের? কি রকওয়েল হার্ডনেস তো করেছো, এটা তো শিওর নাকি? হ্যাঁ। অন্য কোনো টেস্ট কি করেছো, ভিকার বা ভিকার কি করেছো? প্রবাবলি স্যার ভিকাস মাইক্রো হার্ডনেস টেস্ট প্রবাবলি করেছে। আমার ধারণা করেছো আর কি। তো এখানে দেখো, এখানে ওই মাইক্রো হার্ডনেস টেস্ট করেও ইন্টারফেসিয়াল শেয়ার স্ট্রেন্থ বের করা যাচ্ছে।
যে জিনিসটা করছে যে একটা কম্পোজিট নিচ্ছে, কম্পোজিটে তো ফাইবার থাকবেই, কি করছে একটা ইন্ডেন্টার নিচ্ছে, মাইক্রো হার্ডনেস যেমন ইন্ডেন্ট করা হয় সেভাবে ইন্ডেন্টার নিচ্ছে, ইন্ডেন্টার নিয়ে কম্পোজিটের যে অংশটায় ফাইবার আছে সেটার উপরে ইন্ডেন্ট করা হচ্ছে ইন্ডেন্টার দিয়ে। ইন্ডেন্ট করলে দেখা যাবে কিছু কিছু অংশকে ইন্ডেন্ট হয়ে যাবে, সেই ইন্ডেন্টার লেন্থ যদি এক্স হয়, আর কি পরিমাণ লোড দেওয়া হচ্ছে সেটা জানা যায়, সেটা হচ্ছে পি। আর যে ফাইবার ইউজ করা কম্পোজিটের মধ্যে ফাইবার ইউজ করা আছে তার তার মডুলাস যদি ই হয়, সেই ক্ষেত্রে সেখানে ভ্যালুগুলো বসিয়ে দিয়ে এখন টাউ ইন্টারফেসিয়াল শেয়ার স্ট্রেস সেটা বের করে ফেলা যায় আর কি। মাইক্রো হার্ডনেস দিয়ে অনেক ঠিক সময় বুঝলাম না স্যার, ছবিটা একটু একটু জুম করলে ভালো হয় যে কিভাবে হার্ডনেসটা এখানে কি। কিছুই না, এখানে তোমার জাস্ট তোমার মানে ডাইমেনশন গুলো দেওয়া হচ্ছে, ইন্ডেন্টটা তো বুঝতে পারছো যে উপরে ইন্ডেন্ট আছে, আমি হুম, বড় করে যাবে সেটা তো সমস্যা না। স্যার একটু বড় করতে ভালো হয়। এখানে জাস্ট বিভিন্ন ডাইমেনশন গুলো দিচ্ছি আর কি, যে এইটুক ইউ, এটা 2a 2r 2b, এগুলো আসলে খুব বেশি দরকার নাই, যেটা মেইন দরকার হচ্ছে তোমার ইকুয়েশনে বসানো হচ্ছে ইন্ডেন্ট করতে গেলে কি হবে, কম্পোজিটের মধ্যে যেখানে ফাইবার আছে সেই ফাইবারটার উপরে ইন্ডেন্টটা করতে হবে আর কি। ইন্ডেন্টটা এমন ভাবে প্লেস করতে হবে মাইক্রোস্কোপ দিয়ে দেখে যাতে ফাইবারের উপরে লোডটা পড়ে, সেই লোডটা দেখো যদি পি হয়, ইন্ডেন্ট করলে কি অবশ্যই কি যে ফাইবারটা একটুখানি ইন্ডেন্ট হবে, মানে একটুখানি ভিতর দিকে ঢুকে যাবে, তো সেই কতটুকু ডেপথ পরিমাণ পর্যন্ত ইন্ডেন্ট হচ্ছে সেই ডেপথটা হচ্ছে এক্স। আর ফাইবারের ডায়ামিটার দেখো এখানে ডায়ামিটার হচ্ছে 2r, যদি রেডিয়াস আর হয়, মানে যে ফাইবারটার উপরে লোডটা দেওয়া হচ্ছে সেই ফাইবারের রেডিয়াস হচ্ছে আর বড় আর, ফাইবারের মডুলাস ই, এই ভ্যালুগুলো বসালে তখন সেখান থেকে ইন্টারফেসিয়াল শেয়ার স্ট্রেসটা বের হয়ে যাবে, তাও ভ্যালুটা বের করে ফেলা যাবে। স্মল এ দিয়ে অ্যাকচুয়ালি স্যার কি বোঝাচ্ছে? 2a, এই ছোট স্যার 2a দিয়ে অ্যাকচুয়ালি ইন্ডেন্টার তো স্যার অরিজিনাল এন্ড অফ ফাইবার থেকে নিউ এন্ড ফাইবার, মানে ইন্ডেন্টারের এটা হচ্ছে ভাই আমি জানি না, ইন্ডেন্টারের ডায়া আমার মনে হচ্ছে ইন্ডেন্টারের ডায়া আর কি। ইন্ডেন্টারের ডায়াত হচ্ছে অনেক ছোট, এটা কি স্যার এমন হবে যে ফাইবারটাকে কিছুটা নিচে নিচে সরিয়ে দেবে আর ফাইবারের ভিতরে কিছুটা ইন্ডেন্টও তৈরি করবে, এ দুটো সাইমালটেনিয়াসলি হবে, এজন্য স্যার এই দুটো একসাথে দেখানো হচ্ছে। আর স্যার 2r এবং 2b এ দুটোকে স্যার আলাদা করে দেখানো হচ্ছে কেন? 2r হচ্ছে ফাইবার রেডিয়াস, তাহলে স্যার 2b কি? ও সেটা অবশ্য আমি খেয়াল করি না। আচ্ছা এখানে আরেকটা ইকুয়েশন দেখো, এখানে আমি তো জানতাম এক্স হচ্ছে ডেপথ আর ডি ফাইভের ডিপ, আমি তো জানতাম যে এক্স হচ্ছে কি, আছে এক্স হচ্ছে মানে কতটুকু পরিমাণ ইয়ে হচ্ছে ইন্ডেন্ট হচ্ছে সেটা হচ্ছে এক্স, কিন্তু এক্স এর ইকুয়েশন আবার একটা দেওয়া হয়েছে দেখো এখানে যে বি বাই বি মাইনাস এ কট 74, মানে স্ট্যান্ডার্ড যে পিরামিড ইন্ডেন্টার যদি হয় সেক্ষেত্রে এক্সটা বের করতেছে এইভাবে আর কি। এখানে মানে বি যদি এই ইকুয়েশনটা ইউজ করতে হয় তাহলে সেখানে অবশ্য বি আর আই জানা দরকার আছে, কিন্তু আমি তো এটা খেয়াল করি না, আমি তো ভাবছি যে ইন্ডেন্টার দিয়ে দিল, ইন্ডেন্ট করে ফেললো, এরপর ইন্ডেন্টারের এটা কিন্তু মাইক্রোস্কোপ থেকে পাওয়া যায় কত কত পরিমাণে, সরাসরি ইকুয়েশন ইউজ না করে সরাসরি এক্সটা কিন্তু বের করে ফেলা যায় মাইক্রোস্কোপের আন্ডারে দেখে। মানে আমি যখন এখানে ফিগার আমাদের যে মেশিনটা আছে এখানে তো ইন্ডেন্ট করা যায়, সেখানে কিন্তু আমি ইকুয়েশনটা বসাই না, সেখানে জাস্ট ওই ইন্ডেন্ট নোটটা দেওয়ার পরে ওটাকে স্যাম্পলটা নিয়ে এসে ওইটাকে মেজার করে কিন্তু এই ডেপথটা বের করে ফেলা যায়। আর যদি যদি সেরকম কোনো সুযোগ না থাকে তখন আসলে যে বিআরএ জানা দরকার আছে, এখন স্যার সেক্ষেত্রে মনে হয় বিআরএ জানতে হবে, অবশ্য আমি বিআরএ টা বুঝতে পারছি না এখানে কি। এখন স্যার স্মল বি আচ্ছা আরেকটা স্মল জিনিস দেখো, তুমি আরেকটা বুঝলাম, জিনিস দেখো, এটা কি অরিজিনাল এন্ড অফ ফাইবার, যেখানে ফাইবার শেষ, নিউ এন্ড অফ ফাইবার যেখানে যেখানে যেটুকু পরিমাণ চাপের ফলে ফাইবারটা নিচে নেমে এসেছে এবং সেখানে সেখানে এ রেডিয়াসের একটা ইন্ডেন্ট তৈরি হয়েছে। তাহলে স্যার ব্যাপারটা কি এরকম ছিল যে 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 এই লোডের ফলে এটা রেডিয়াস এখন হয়ে গেছে 2 ক্যাপিটাল আর, আর অ্যাকচুয়ালি এটা রেডিয়াস ছিল 2b। এখন স্যার এখানে কি স্যার কোনো ধরনের গ্যাপ সৃষ্টি হয়েছে, মানে ইন্ডেন্টেশন দেওয়ার কারণে এটার রেডিয়াস কি অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছে? এটা কি আদৌ সম্ভব? রেডিয়াস কি ছোট হয়ে যাবে? রেডিয়াস তো দিলে আস্তে আস্তে মানে ইয়ের রেডিয়াসটা বড় হয়ে যাবে না, ফাইবার রেডিয়াস আসলে বড় হয়ে যাবে। হ্যাঁ স্যার, সেটাই তো আমার আমার মনে হয় কথা। আগে ছিল 2 এর, ইন্ডেন্ট করার পর এখন 2b হয়ে গেছে আর কি। ইন্ডেন্ট স্যার যখন করবে 2a তখন তো তো হচ্ছে ইন্ডেন্টেশন ডেপথ, 2a হচ্ছে যেটুকু ইন্ডেন্টেড হয়েছে সেই ফাইবারের টপে, সেটা হচ্ছে সেই ইন্ডেন্টেশন রেডিয়াস। আর স্যার 2 স্মল বি এটা তাহলে এটা এটা হচ্ছে স্যার যেটুকু পরিমাণে ঢুকে গেছে, মানে যেটুকু পরিমাণে ইন্ডেন্ট ঢুকেছে ফাইবারের মধ্যে সেই ডিসটেন্সটা 2b তাহলে আর কি। হতে পারে স্যার। যেটুকু পরিমাণে ইন্ডেন্টটা ঢুকে গেছে সেটা হচ্ছে 2b আর কি। সেখান থেকে বিআরএ জানলে এই ইকুয়েশনটা থেকে এখানে এক্স বের করে ফেলা যাবে। আচ্ছা এরপরে দেখো এবার ইন্টারফেসিয়াল একদম শেয়ার স্ট্রেস বের করলে, ইন্টারফেসিয়াল টেনসাইল স্ট্রেন্থ যদি বের করতে হয় সেক্ষেত্রেও কিছু এখানে ইয়ে বলা হচ্ছে, টেকনিক বলা হচ্ছে। তো প্রথমে কম্প্রেশন টেস্টের মাধ্যমে করা যায়, এখানেও তাই যে একটা কম্পোজিট ছিল যেখানে একটা ফাইবার দেখানো হচ্ছে, ফাইবারের উপরে তখন কম্প্রেশন লোড দেওয়া হবে।
তো দিলে একসময় কি হবে, ডিবন্ডিং হবে। তো যেই ফোর্সে ডিবন্ডিং হবে সেই ফোর্সটা হচ্ছে টাউ সি। তো সেই টাউ সি আর এখানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা ডিপেন্ড করবে হচ্ছে ফাইবারের মডুলাস এবং পয়সন রেশিওর উপরে। সেখানে টাউ সির ভ্যালু বসিয়ে দিলে টাউ আই যেটা হচ্ছে তোমার ইন্টারফেশিয়াল টেনসাইল সেটা বের হয়ে যাবে। এরপরে ইমপ্যাক্ট টেস্টের কথা বলছে। তো ইমপ্যাক্ট টেস্ট তো তোমরা বোধহয় জানো। আমি কি বলতে হবে, তোমরা যে মেটালে ইমপ্যাক্ট টেস্ট করছো ঠিক সিস্টেমটা ওইরকমই, পেন্ডুলামের মাধ্যমে এখানে করা হচ্ছে আর কি। যখন এই পেন্ডুলামটাকে উপরে উঠিয়ে রাখা হচ্ছে টেস্ট শুরুর আগে, তখন তার মধ্যে কিছু একটা এনার্জি আছে, স্টোরড এনার্জি আছে। এরপরে কি করবে, সেই ইনারটা এসে এখানে যে স্যাম্পলকে হিট করবে, হিট করে অপোজিট ডিরেকশনে চলে আসবে। তো ইনিশিয়ালি যে এইচ নট হাইটের উপর ডিপেন্ড করে কিছু এনার্জি থাকবে। যখন এটা স্যাম্পলটাকে হিট করবে, কিছু স্যাম্পলটাকে এনার্জি অ্যাবজর্ব করবে, তারপর বাকি যে এনার্জি সেটা অনুযায়ী এই পেন্ডুলামটাকে আরেক দিকে চলে আসবে এবং সেটা হাইটটা মেজার করবে। এই দুইটা হাইটের যে ডিফারেন্স সেটা থেকে কি বের হয়ে যাবে, স্যাম্পলের ইমপ্যাক্ট বা স্যাম্পল কতটুকু এনার্জি অ্যাবজর্ব করলো সেটা বের হয়ে যাবে আর কি। এই মেকানিজমটা তো তোমরা মনে হয় জানো নাকি ইমপ্যাক্ট টেস্টের? মানে এই যে তোমরা যে ইমপ্যাক্ট টেস্ট দেখেছো তোমরা মেটালের, সেখানে তো পেন্ডুলামের মাধ্যমেই তো করা হয়েছিল, তাই না? সেখানে মেশিনটা তুমি দেখলে ডায়াল মেশিনটা যে স্যাম্পল ইমপ্যাক্ট এনার্জিটা জুলটা কি করে মেশিন থেকেই বলে দেয়। মেকানিজমটা তোমরা তো জানতা না আগে নাকি? হ্যাঁ, তাহলে এই যে হাইটের ডিফারেন্স থেকে কিন্তু মেশিনটা কি করে, যে এনার্জি সে অ্যাবজর্ব করে সেই এনার্জিটা সে এখানে শুরু করে। এখানেও কম্পোজিট করতে গেলে এরকম মেশিনই, একই ধরনের মেশিন ইউজ করা যাবে, কিন্তু যদি তোমার মনে করো পলিমার হয় তাহলে কি আর বড় মেশিনে করা যাবে? পলিমারের তো ইমপ্যাক্ট কি অনেক, পলিমার কম্পোজিট যদি হয়ে থাকে, মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট হলে আমাদের বড় মেশিনটাই করা যাবে। কিন্তু যদি পলিমার ম্যাট্রিক্স হয় তাহলে কিন্তু এই বড় মেশিনটা আমাদের, তোমরা যে বড় মেশিনটা ইউজ করছো সেটা করা যাবে না। তখন এর জন্য কি একটা ছোট্ট একটা ইমপ্যাক্ট মেশিন আমাদের ল্যাবেও আছে। যখন আসতে পারবা তখন একটু ল্যাবে যাও, ওই একই ল্যাবে, ওই ল্যাবে কিন্তু তার ছোট্ট একটা ইমপ্যাক্ট টেস্টিং মেশিন আছে, সেটা হচ্ছে পলিমার স্যাম্পল করার জন্য, যেগুলো সফট ম্যাটেরিয়াল সেগুলোর জন্য। মেকানিজম কিন্তু একই আর কি। এরপরে ক্রিপ টেস্টও করা হয় কম্পোজিটের। ক্রিপ কি তোমরা কখনো করেছো? লেভেল 3 টা মনে আমাদের কিছুটা আইডিয়া ছিল, এতটাও ডিটেইলে পড়ানো হলো, মোটামুটি আইডিয়া ছিল। হ্যাঁ, তো তোমরা তো ক্রিপ টেস্ট এখানে দেখো তোমার ইয়েটা স্যাম্পলটা এরকম হয়, স্যাম্পলটাকে এখানে ক্রিপ হোল্ডার একটা আছে, হোল্ডারের দুই পাশে আছে। ক্রিপ টেস্ট কি টেম্পারেচার কি ওঠাতে হয় ক্রিপ টেস্টে? সাধারণত যদি পলিমার ম্যাট্রিক্স হয় তবে রুম টেম্পারেচার ডাটাটাই চলে, কিন্তু মেটাল বা সিরামিক ম্যাট্রিক্স হলে হায়ার টেম্পারেচার ডাটা নেওয়াই ভালো, কেননা রুম টেম্পারেচার টাইম ডিপেন্ডেন্ট ডিফরমেশন তেমন হয় না বললেই চলে। তো সেক্ষেত্রে জেনারেলি এই জন্য এখানে দেখানো হয়েছে যে কমনলি দেখানো হচ্ছে যেখানে হিটিং কয়েল থাকবে, স্যাম্পল টেম্পারেচারটাকে উঠাতে হবে। তো টেম্পারেচারটা জেনারেলি ধরা হয় যে মেল্টিং এর হাফের থেকে একটু বেশি রাখতে হবে। তো এই স্পেসিফিকেশনে গ্রিপ করে স্যাম্পল দিয়ে এখানে তো হিট করা হবে, আর দেখো এই পাশ থেকে লোড দেওয়া হচ্ছে। লোড দেওয়া হলে লোডটা তো দেওয়াই হয়। তো এখানে দুই ধরনের, মানে এখানে যেটা বলা হচ্ছে যে কখনো কখনো কনস্ট্যান্ট লোডে করা হয়, কখনো কনস্ট্যান্ট স্ট্রেসে করা হয়, ডিপেন্ড করবে তুমি কোনটা ইউজ করতে চাও আর কি। লোড দিয়ে দেওয়া হবে, টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হবে, সেখানে গ্রিপ করে এরপর ডিফর্মেশন মেজার করতে হবে আর কি। স্যাম্পল সাইজ যেটা এরকম টেনসাইলে যেরকম সেরকম ডাম্বেল শেপের রাখা যেতে পারে আর কি। তো ক্রিপ যে হবে, ক্রিপটা তো তোমরা জানো, ক্রিপ কাপ মানে তোমাদের আইডিয়া আছে, ক্রিপ কাপটা তিনটা অংশ থাকে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ক্রিপ আর কি। এটা মানে আমি বলতে চাচ্ছিলাম তোমরা জানোই আর কি। তো যে কোনো কম্পোজিটের ক্ষেত্রে দেখা যায় ক্রিপ টেস্ট করলে ওরকম একই ধরনের একটা ক্রিপ কার্ভ পাওয়া যাবে আর কি, যে সেখানে তিনটা স্টেজ থাকবে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তিন ধরনের ক্রিপ হবে আর কি। সেটআপটা এরকম হতে পারে কম্পোজিটের ক্ষেত্রে। এরপরে বলছে ফ্যাটিক টেস্ট। ফ্যাটিক টেস্ট মানে তোমরা করো নাই নাকি? ফ্যাটিক মেশিন তো আমাদের নষ্ট, এই করছো, করো নাই বোধহয়? হ্যাঁ, তো ফ্যাটিকের কি লোডটা কেমন হবে? অল্টারনেট লোড হবে। দেখো কখনো কখনো যেটা হয় টেনশন লোড দেওয়া হয়, কম্প্রেশনও দেওয়া যেতে পারে, আবার টেনশন কম্প্রেশন এই ধরনের লোডও দেওয়া হয় অনেক সময় আর কি। তো কম্প্রেশন টেস্টের সময় দেখো এরকম ডাম্বেল শেপের স্যাম্পল কেটে নেওয়া হয়, নেওয়ার পরে তুমি যে হোল্ডার আছে সেই হোল্ডারের মধ্যে স্যাম্পলটাকে লাগিয়ে দিতে হবে। আর অবশ্যই কম্পিউটারের মাধ্যমে মেজার করা হবে। তো কম্পিউটার মেশিনে কিছু ইন্টারফেস থাকবে, কম্পিউটার থেকে অপারেট করলে দেখা যাবে কি যে এখানেও কি থাকবে, স্ট্রেন থাকবে, ডিসপ্লেসমেন্ট মেজারমেন্ট থাকবে, মানে তোমার কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কত সাইকেল লোড দেওয়া হচ্ছে, কত লোড দেওয়া হচ্ছে, সবগুলাই ইন্টারফেসের মাধ্যমে কম্পিউটারে চলে আসবে আর কি। স্যাম্পল এখানে দিয়ে তারপরে এখান থেকে দুই পাশ থেকে হোল্ড করে রাখা হচ্ছে। তো এখানে তোমার সেটআপটা এমন হবে যে এখানে তোমার যে কোনো ধরনের ইয়ে দেওয়া যাবে, টেনশনও দেওয়া যাবে, কম্প্রেশনও দেওয়া যাবে,
কম্বিনেশনও দেওয়া যাবে। এইভাবে টেস্ট করতে করতে কি করা হয় যে ফ্যাটিক টেস্টে কি করা হয়, একই লোড বা অল্টারনেটিভ লোড কি অনেক সাইকেল ধরে দেওয়া হয়। এখানেও তাই, তোমাকে এই সেটআপ কম্পোজিটটাকে এখানে হোল্ড করে লোড দেওয়া হবে অনেকক্ষণ ধরে, অনেক সাইকেল ধরে লোড দেওয়া হবে, এবং প্রত্যেক সাইকেলে এগেইনস্টে কি কত স্ট্রেস সে সহ্য মানে মেজার। তোমার তো এসএন ফ্যাটিকের কার্ভ তো জানো, এসএন কার্ভ আর কি। জি স্যার। প্রত্যেক এন এর এগেইনস্টে কত পরিমাণ, কত এসটে কত হচ্ছে, সেই ভ্যালুগুলো মেজার মানে জাস্ট কম্পিউটারে তখন ডাটাগুলো চলে আসতে থাকে আর কি। তারপর টেস্ট যখন শেষ হয়ে যায় তখন সেখান থেকে এসএন কার্ভ প্লট করে সেখান থেকে তোমার ফ্যাটিক প্রপার্টি জানা যায় আর কি। সেটআপটা এরকম হতে পারে, জাস্ট একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, এই ধরনের সেটআপ হতে পারে। আমাদের ডিপার্টমেন্টে ফ্যাটিক মেশিন আছে, কিন্তু আসলে সেটা এখন নষ্ট, তো তোমাদের জন্য দেখানো যাবে না বোধ হয় আর কি। আচ্ছা, এগুলো সবগুলাই তো কম্পোজিটের ডিস্ট্রাকটিভ টেস্ট। কম্পোজিটের নন এনডিটি টেস্টও অনেক সময় করা হয়। এনডিটি তোমরা কি পড়ছো? এনডিটি কি ধরনের? এনডিটি জিনিসটা কি, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, এটা কি বলা হয়েছে কোনো কোর্সে? লেভেল 1 টার্ম 1 কিছুটা পড়েছিলাম, লেভেল 2 টার্ম 1 একটা ছোট ল্যাবও ছিল। হ্যাঁ, তাহলে ল্যাব ছিল, তো ল্যাব কোথায় করেছো, কোথায় গিয়ে করেছো? অ্যাটমিক এনার্জি কমিশনে। ও, তাহলে তো ভালো, তাহলে তোমরা জানোই আর কি। তো এখন দেখো তোমরা রেডিওগ্রাফিও জানো, আবার আল্ট্রাসনিক, দুইটাই মনে হয় তোমাদের জানা আছে। তো কম্পোজিটের ক্ষেত্রেও এই দুই ধরনের এনডিটি অনেক সময় ব্যবহার করা হয়। তো যেটা হচ্ছে এই রেডিওগ্রাফি, সেখানে কি করে, যে কোনো স্যাম্পলের উপরে এখানে কম্পোজিট হলো হোক আর যাই, কম্পোজিট স্যাম্পলের করা যায় কি করা হয়, উপর থেকে এক্সরে পাস করা হয়। পাস করার ফলে সেই এক্সরেটা স্যাম্পলটাকে ভেদ করে চলে যায়, নিচে একটা কি থাকে, ফিল্ম থাকে। ফিল্মের মধ্যে যে এক্সরেটা স্যাম্পল পাস করে বা চলে আসলো, সেই এক্সরেটা যেগুলো আসলো সেগুলো তখন ফিল্মে ধরা পড়ে আর কি। এখানে এটা মানে তোমরা জানো যে যদি স্যাম্পলের মধ্যে পরোসিটি থাকে বা স্যাম্পলের মধ্যে যদি কোনো অন্য কোনো ম্যাটেরিয়াল বা ইম্পিউরিটি থাকে, সেক্ষেত্রে কি রে গুলো আসবে, সেই রের ইন্টেন্সিটি কিন্তু সব জায়গায় সমান হবে না। তুমি যখন এক্সট্রা ফিল্মটা নিবা, যদি পরোসিটি থাকে তাহলে এই জায়গাটা ডার্কার কেন হচ্ছে, আর ডার্কার দেখানো হচ্ছে আর কি। আর যদি কোনো ইম্পিউরিটি অন্য কোনো ডিফারেন্ট ম্যাটেরিয়াল থাকে, সেই ক্ষেত্রে এখানে একটা লাইটার জোন দেখানো হচ্ছে। এই ছবি দেখে এটা কেন হচ্ছে, মানে এখানে কেন ডার্কার হচ্ছে? এখানে এখানে কি স্যার অ্যাকচুয়াল ফিল্মটাই দেখানো হয়েছে নাকি অ্যাকচুয়াল ফিল্ম থেকে অনেকটা তোমার কথা শুনতে পাচ্ছি না। এখানে পরোসিটি দেখা যাচ্ছে, যেহেতু পরোসিটি আছে এখানে কিন্তু খুব বেশি এনার্জি অ্যাবজর্ব হবে না, সেই জন্য যখন ফিল্মে আসবে ফিল্মটা অনেকটা ডার্কার দেখা যাবে। আর যেখানে অন্য একটা ম্যাটেরিয়াল আছে সেখানে কি হচ্ছে, কিছুটা এনার্জি অ্যাবজর্ব হয়ে গেছে, যার ফলে দেখা যাচ্ছে যে এই অংশটুকু ডিফাইন্ড ম্যাটেরিয়াল আছে সেখানে লাইটার জোন দেখা যাচ্ছে। কম্পোজিটের ক্ষেত্রে কেমন হবে, এখানে ধরো মনে করো এখানে ফাইবার আছে, এখানে ফাইবার আছে, তাহলে এখানে কেমন কেমন ছবি আসবে বলতে পারবা কেউ? মেটাল থেকে এক ধরনের আসছে, আর যেখানে ফাইবার বা পার্টিকেল আছে সেখানে কেমন হবে বলো, কেউ বলো, যে কোনো একজন বলো। এখানে তো কিন্তু এটা কম্পোজিট কিনা বলা হয়নি, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি এখানে একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল আছে, যেখানে ডিফারেন্ট ম্যাটেরিয়াল আছে সেখান থেকে যখন এক্সরে পাস করলো কিছুটা এনার্জি অ্যাবজর্ব হয়ে গেল, যার জন্য কি এখানে একটা লাইটার জোন দেখা যায়। কম্পোজিটের ক্ষেত্রে ধরো পুরোটা ম্যাট্রিক্স, মাঝখানে কিছু কিছু পার্টিকেল বা রিইনফোর্সমেন্ট আছে, সেখানে যদি এক্সরে পাস করে তাহলে যে অংশগুলোতে রিইনফোর্সমেন্ট আছে সেখানে কি লাইটার জোন দেখা যাবে না ডার্কার জোন দেখা যাবে? বলো, যে কোনো কেউ বলো। কি তোমরা কি কেউ নাই, শুনতে পাচ্ছ আমার কথা? শোনো, যেখানে 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 রিইনফোর্সমেন্ট থাকবে সেখানে তো কিছু এনার্জি অ্যাবজর্ব হয়ে যাবে, কাজে যেখানে রিইনফোর্সমেন্ট থাকবে সেখানে দেখা যাবে কি সেখানে লাইটার জোন, যেখানে লাইটার জোন দেখা যাবে আর কি। কেউ কি নাই, তোমরা কেউ কি শুনতে পাচ্ছ? ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা, এখানে আমি যেটা বলছিলাম, যেখানে পজিটিভ আছে সেখানে এনার্জি অ্যাবজর্ব কম হবে, তার ফলে দেখি এখানে একটা ফিল্মের মধ্যে ডার্কার জোন দেখা যাবে। যেখানে ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইম্পিউরিটি আছে সেখানে কিছু এনার্জি অ্যাবজর্ব হয়ে যাবে, সেই জায়গাটা কি লাইটার জোন দেখা যাবে। কারণ কম্পোজিটের ক্ষেত্রে কি হবে, কোন জায়গাতে রিইনফোর্সমেন্ট থাকবে, যে জায়গাগুলোতে রিইনফোর্সমেন্ট আছে সেই জায়গাগুলোতে তাহলে কি ডার্কার জোন দেখা যাবে না লাইটার জোন দেখা যাবে? রিইনফোর্সমেন্ট থাকলে স্যার লাইটার জোন দেখা যাওয়ার কথা। কারণ সেখানে কিছু এনার্জি অ্যাবজর্ব হয়ে যাবে, সেখানে লাইটার জোন দেখা যাবে। এই লাইটার জোন দেখে বুঝতে হবে তাহলে আমার এখানে এখানে কি আছে, এখানে এখানে কিছু রিইনফোর্সমেন্ট বা ফাইবার আছে আর কি। এইভাবেই কম্পোজিটের রেডিওগ্রাফি টেস্টিং করা যাবে। আল্ট্রাসনিক টেস্ট অনেক সময় করা হবে, তো এখানে ছবিটা দেখানো হয়েছে যে আল্ট্রাসনিক টেস্ট আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে পালসিকো, একটা হচ্ছে ট্রান্সমিশন। পালসিকোতে যেটা হয় কি, যেই পাশ থেকে সাউন্ড ওয়েভ আসবে সেই পাশেই একটা রিসিভার রাখা হয়,
যেটা ট্রান্সমিশন মেথড, সেখানে রিসিভ যে দিক থেকে তোমার সাউন্ড ওয়েভ আসবে তার অপোজিট ডিরেকশনে আসলে রিসিভারটা রাখা হয় আর কি। কম্পোজিটের ক্ষেত্রেও এরকম এই দুই ধরনের যে কোনো এক ধরনের সিস্টেমের মাধ্যমে কম্পোজিট টেস্ট করা যাবে। কম্পোজিট অ্যানালাইসিস কি এখানে যেমন কি দেখানো হচ্ছে, এখানে একটা অন্য ধরনের ম্যাটেরিয়াল আছে, কোনো একটা পোরোসিটি আছে। কম্পোজিটের ক্ষেত্রে যদি এখানে কি পার্টিকেল থাকে, তাহলে সেই পার্টিকেল কি এখানে কি ডিটেক্ট করা যাবে, কি মনে হয়? ডিটেক্ট করা যেতে পারে। হ্যাঁ, তো এখানে যেরকম ডিটেক্ট, এখানে যদি অনেক ইম্পিউরিটি থাকে, ইম্পিউরিটির জায়গায় কম্পোজিটে মনে করে কি একটা রিইনফোর্সমেন্ট আছে, সেখানে কি এই ডিসটেন্স থেকে বোঝা যাবে যে এই ডিসটেন্সে এখানে কি মেজার করে, সেই মেজার কি মেইনলি ডিসটেন্সটাই মেজার করে, যে ডিসটেন্স মেজার করেই বলে দেয় যে জায়গাতে কিছু একটা জিনিস আছে আর কি। কম্পোজিটের ক্ষেত্রেও তাই, যদি রিইনফোর্সমেন্ট থাকে তখন এই ডিসটেন্স থেকে বলে দেওয়া যেতে পারবে যে এইখানে একটা রিইনফোর্সমেন্ট আছে। আবার এই যে এই শেপটা কি পাওয়া যায়, কি ধরনের শেপের ইম্পিউরিটি বা কি ধরনের শেপের রিইনফোর্সমেন্ট, সেটা কি বলা যাবে? এক্সাক্ট শেপটা আমরা এক্সাক্ট শেপ তো স্যার পাওয়ার কথা না, পড়ে যাবে না, কিন্তু মনে করো যে এখানে ডেপথ বেশি, এখানে ডেপথ কম, সেটা তো বলা যাবে যে এখানে মানে একটা যদি পার্টিকেল স্যার ডিসটেন্স স্ক্যান করা হয়, এবার পুরোপুরি ডিসটেন্স স্ক্যান করা হয়, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেতে পারি। কিন্তু সেটা যদি একটা সিঙ্গল লিনিয়ার প্লট হয়ে পাবো না, কিন্তু যদি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কোনো 3D ইমেজ তৈরি করা হয়, তাহলে স্যার স্ক্যান বাই স্ক্যান করে সেটা সম্ভব হলেও হতে পারে। সেখান থেকে শেপটাও মেজার করা যাবে, কিন্তু অ্যাট লিস্ট অবশ্যই বলা যাবে যে মানে প্রেজেন্ট কোন জায়গাতে কোন ডিসটেন্সে রিইনফোর্সমেন্ট আছে, সেটা কিন্তু অবশ্যই পাওয়া যাবে। এনডিটি করেও এই ধরনের কম্পোজিট টেস্ট করা হয়। এরপরে 10.5 এরপর টুক আর পড়তে হবে না, তাহলে এই পর্যন্তই আর কি। হ্যাঁ, 10.4 পর্যন্তই। আমি এই স্লাইডটা আমি পড়ানো শেষ হয়ে গেল, আমি এটা যদি না থাকে আমি দেখবো একটু, যদি না থাকে তাহলে আমি আবার আপলোড করে দিব, অসুবিধা নেই। আর যে নিয়ে জাস্ট শেয়ার রেকর্ড করছো, তুমি বন্ধ করে ফেলতে পারো। Recording stopped. স্বাগত কি এখন এসছো নাকি? শরীফ কি আছো? শরীফ এখন আসছে স্যার। হ্যাঁ, কি অবস্থা? কি সবাই কেমন আছো বলো? আমি তো ক্লাসের শুরুতে জিজ্ঞেস করিনি, অনেক অল্প সবাই ছিল না দেখে আর কি। এমনি কি অবস্থা তোমাদের? স্বাগত কি শেয়ার ইয়ে নিয়ে কথা বলেছিলা, সিটি কবে দিবা, এখন কি কোনো আলোচনা হয়েছিল নাকি তোমাদের? ক্লাস টেস্ট হ্যাঁ, বা কবে দিবা টিবা কোনো কি মানে চিন্তা ভাবনা কিছু করেছো কিনা? মানে সোমবার দেওয়া যেতে পারে। সোমবার এখন এই সপ্তাহে কি দিবা তোমরা? মানে এই সপ্তাহে আমাদেরকে আবার যেটা বলা হচ্ছে যে এই সপ্তাহে কি তোমরা দিবা, তোমাদের সমস্যা না থাকলে আমি নিতে পারি আর কি, কিন্তু বলতেছে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সপ্তাহে যদি আবার তোমরা চাও তাহলে আমরা নাও নিতে পারি আর কি। আর তোমাদের যদি সমস্যা মনে করো সেক্ষেত্রে এই উইকে তোমরা যদি না দিতে চাও সেটা তোমাদের ইচ্ছে। আমার সাথে বাকি আছে, তো না দিলে আসলে আমাদের এখন শোনো, এখন তোমাদের দুইটা সিলেবাস তো আমি বলেই ফেলছি, দুইটা সিরিজ সিলেবাস বলাই আছে। তোমরা আবার স্বাগত বলছিল যে এক্সট্রা নাও যায় কেন, আমি নিতে পারি, তোমাদের দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। এখন 3 সপ্তাহ ক্লাস তো বাকি আছে। তোমরা যদি আরেকটা এক্সট্রা নিতে দিতে চাও সেটা আমি নিতে পারি, কিন্তু তোমাদের আমার কিন্তু এই সপ্তাহে শেষ হয়ে যাবে, লেকচার কিন্তু এই সপ্তাহে শেষ হয়ে যাবে আর কি। কাজে এরপরে তোমার সিটি কখন দিবা তোমাদের মানে আমাকে বলতে পারো, তোমরা আলোচনা করে বলতে পারো তোমাদের ইচ্ছা মতো। না স্যার, যদি স্যার মানে টার্ম এক্সটেন্ড না করে তাহলে স্যার এই সপ্তাহ দিতে হবে, না হলে অনেক ক্র্যাম্পড হয়ে যাবে সিটি। সো সোমবারে আই গেস। দেখো তাহলে তুমি মানে কালকে সোমবারে হলে তো কালকেও বলতে পারবা, তুমি একটু তাহলে আলোচনা করে নিয়ে আমাকে জানাই আর কি। আচ্ছা স্যার। মানে কবে দিতে চাও? আমার যেহেতু এরপর 2 সপ্তাহ কিন্তু ক্লাস থাকবে না, তোমরা ক্লাস টাইমে দিতে পারো, কাজে তোমরা চিন্তা করে বলো আর কি যে কখন দিতে চাও, তোমাদের কখন সুবিধা হয় আর কি। জি স্যার, শিওর। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিচ্ছি যদি সবাই শুনতে পাও আমার কথা। রোল 1, ইয়েস স্যার। রোল 2, প্রেজেন্ট স্যার। রোল 3, প্রেজেন্ট স্যার। রোল 4, প্রেজেন্ট স্যার। 5, রোল 5, 6 কি আছো? রোল 5 Present, sir. প্রেজেন্ট না গিয়েছে? রোল 6 জি স্যার। এখন শুনলাম 5, 6 দুজনই আছো। রোল 8, প্রেজেন্ট স্যার। রোল 9, Yes, sir. 10, Roll 9. Yes, sir. Roll 10. 11, প্রেজেন্ট স্যার। 12, Yes, sir. 13, 15, Yes, sir. Roll 15. 16, Yes, sir. Roll 17, 13 আছে। 13 আচ্ছা, 17, Yes, sir. 18,
19 19 নাই 20 Yes, sir. Roll 20. 21 Yes, sir. 21. 22 Yes, sir. 22. 23 23 24 24 9 25 Yes, sir. 27 Yes, sir. 28 29 29 Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 33 Yes, sir. 34 35 35 কি আছো 36 36 37 37 38 Present, sir. 39 Yes, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 42 Yes, sir. 44 Yes, sir. 45 Yes, sir. 46 46 47 Present, sir. 47. 48 Sir, 48. 49 Yes, sir. 50 Yes, sir. 13 budget 20 13 budget 29 12 budget 19 Yes, sir. আবার একটু দেখো যারা নাই আর কি আজকে রোল 18 কি আছো রোল 19 রোল 23 রোল 24 রোল 35 রোল 36 Sir, 36 আছে roll 37 roll 30 roll 46 13 budget 20 13 budget 29 স্যার আমি জেনারেল ট্যাবস দেখলাম যে আপনি যে চ্যাপ্টার 10 পড়াচ্ছেন এটা আলাদা করে কোথাও দেয়নি। আমি স্যার ক্লাইনের বইটাতেও পাইনি, আবার এটা ক্লাইনে বই নেই আমি তাহলে আপলোড করে দিব, অসুবিধা নেই, স্লাইডটা আমি আপলোড করে দিব পরে। ওকে স্যার। এরপরে আরো দুটো লেকচার হবে, সেটা কিন্তু আরেকটা বই, কম্পোজিট ডিজাইনের একটা বই, ওই বইটা কি আছে দেখো তো, যে কম্পোজিট ডিজাইনের একটা বই দিয়েছে। কম্পোজিট ডিজাইন, এটা কি ড্যানিয়েল গে এট অল? হ্যাঁ, ওই বইটা তাহলে এরপর দুটো লেকচার আমি ওইখান থেকে পড়াবো, চ্যাপ্টার 5 একটু বলে রাখি। ওই বইয়ের চ্যাপ্টার 5, ওই বই চ্যাপ্টার 5 এর প্রথম থেকে একটু দেখে আসবো আর কি, প্রথম থেকে ইয়ে পর্যন্ত, ল্যামিনেট ডিজাইন পর্যন্ত, ফেলিয়ারের আগ পর্যন্ত। ওই বইটাতে চ্যাপ্টার 5 থেকে, চ্যাপ্টার 5 এর শুরু থেকে শুরু করে ফেলিয়ার পর্যন্ত। মানে 5.1 থেকে 5-4, হ্যাঁ এরকম মনে হয়, ফেলিয়ারের আগ পর্যন্ত, ফেলিয়ার যেখানে তার আগ পর্যন্ত। ওকে স্যার। আচ্ছা, তোমাদের জন্য দুইটা নোটিশ আছে, তোমরা কেউ কেউ জানো, মানে সবাই জানো, একটু বলি আর কি, যে তোমাদের এই যদি কারো কোনো সমস্যা হয়, করোনা যদি কোনো কেউ এফেক্টেড হয়ে থাকো, তোমাদের ফ্যামিলি যদি কেউ এফেক্টেড হয়, তোমরা 2 সপ্তাহের জন্য লিভ নিতে পারবো আর কি। এটা কি সবাই জানো? জি স্যার, শুনেছি আগে। হ্যাঁ, যদি তোমার বা তোমাদের ফ্যামিলি কেউ এফেক্টেড হয়ে থাকে, তাহলে তোমরা 2 সপ্তাহের জন্য ইয়ে পাবা আর কি। সেই 2 সপ্তাহের জন্য ক্লাসে না আসো, তো অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে আর কি। আর ওই সময়ের মধ্যে যদি তোমাদের কোনো সিটি বা কোনো কুইজ মিস করো, সেগুলো পরে আমরা নিব, এটা একটু তোমরা জেনে রাখো আর কি। তোমার বা তোমাদের ফ্যামিলি যদি কি এফেক্টেড হয় কোভিডে, তাহলে ওই সময় 2 সপ্তাহের মধ্যে যদি তোমরা ডকুমেন্ট শো করো, 2 সপ্তাহের মধ্যে যদি কোনো সিটি নেওয়া হয় বা কোনো কুইজ নেওয়া হয়, সেগুলো পরে তোমাদের জন্য নেওয়া হবে আর কি। এটা দরকার হলে তোমাদের টেলের মধ্যে নেওয়া যেতে পারে, এরকম আর কি। ঠিক আছে, এখন যদি কি এফেক্টেড হও, 2 সপ্তাহ যদি ক্লাস না করতে পারো কোনো কারণে, তাহলে তোমাদের যদি কোনো সিটি তো অবশ্যই হবে এর মধ্যে, সেগুলো আমরা পরে নিব আর কি। আরেকটা জিনিস, একটা নোটিশ যেটা আছে, সেটা হচ্ছে যে তোমরা যারা আবাসিক হলে থাকো, তারা কি সবাইকে নিবন্ধন করতে পেরেছিলা সুরক্ষায় এর জন্য? না স্যার। হ্যাঁ, তাহলে এখন তোমাদেরকে ইয়ে করা পারমিশন দেওয়া হয়েছে, মানে তোমাদেরকে সিস্টেমে অ্যালাউ করা হচ্ছে। তাদের যারা তোমার ডাটা দিয়েছিল হলে, তারা কিন্তু এখন নিবন্ধন করতে পারবা, বুঝতে পেরেছো? যারা হলে আবাসিক, যারা তোমার ডাটা হলের থেকে ডাটা চাওয়া হয়েছিল, তখন যারা ডাটা দিয়েছিল, তোমাদের আইডি নাম্বার দিয়েছিলা, কোডের নাম্বার দিয়েছিলা,
তারা এখন সুরক্ষা অ্যাপসে ইয়ে করতে পারবে, নিবন্ধন করতে পারবে। স্যার গতকালকেও পারতেছিলাম না। ও তাহলে এটা তো জানাতে হবে, আমি তো জানি না, মানে আমাকে যেটা বলা হলো যে এখন নাকি পারা যাওয়ার কথা আর কি। আচ্ছা স্যার তাহলে আজকে চেক করে দেব। দেখো একটু যদি না পারো তাহলে ইয়ে তো আছে তোমাদের, সিআর যারা আছো তোমাদের কিন্তু বলতে হবে আবার, তাহলে তোমরা যদি নিবন্ধন না করতে পারো ডিএসডব্লিউ অফিসে জানাতে হবে আর কি। পারা যাওয়ার কথা, মানে সিস্টেম নাকি এখন এখানে নাকি অ্যালাউ করছে, যাদের ডাটা দেওয়া হয়েছে, ডাটা না দিয়ে থাকো তাহলে কিন্তু আবার পারবা না। হল থেকে যখন চাওয়া হয়েছিল তখন যারা তোমাদের ডিটেল দিয়েছিল তাদেরকে অ্যালাউ করার কথা সিস্টেমে, এখন সুরক্ষা অ্যাপস এর মধ্যে তাদেরকে অ্যালাউ করার কথা আর কি। যারা যারা দাও নাই তারা তারা আবার হলে যোগাযোগ করো খুব শীঘ্রই, যদি ডাটা যদি তোমরা ইয়ে নিতে চাও, ভ্যাকসিন নিতে চাও। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আগামীকালকে দেখা হবে আবার। ভালো থাকো সবাই, সাবধানে থেকো। থ্যাংক ইউ।